রাসেলস ভাইপারে কামড়ে যেটা সংখ্যা মারা যায় বা যে সংখ্যাটা দেখানো হয় তার তুলনায় অনেক বেশি, প্রায় দ্বিগুণের বেশি মানুষ মারা যায় কিন্তু কোবরা এবং ক্রেটের কামড়ে। কিন্তু ওটা নিয়ে সেরকম কোনো কথা কিন্তু এখন পর্যন্ত আসেনি। হঠাৎ করে রাসেলস ভাইপার সেলিব্রিটি সাপ হয়ে গেল। এটা মেনলি হয়েছে অতি উৎসাহী কিছু মানুষের তাদের লেখালেখির কারণে, এবং আমরা সুযোগ পেলেই দেখা যায় যে কিছু একটা কথা আসলো সেটাকেই হচ্ছে যে আমরা ফোকাস করতে চাই বা ওটা নিয়ে কথা বলতে চাই। এই কারণে ক্রমে ক্রমে হঠাৎ করে একদিনে হয়নি, কয়েকদিনের মধ্যেই রাসেলস ভাইপার একটা সেলিব্রিটি সাপ হয়ে গেল। কিন্তু আসল ঘটনাটা কি, সত্যিকার অর্থে এর মধ্যে কতটা সত্যতা আছে, এটা বিজ্ঞানী হিসাবে এবং এর ট্রিটমেন্টের ব্যাপারে যেটা ভূমিকা সেটা সম্বন্ধে আমি বলবো। তো আমি এই স্নেক ভেনমের উপরে গবেষণায় এসেছি মূলত এই ভদ্রলোকের কারণে, প্রফেসর কিনি, যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে আমি পিএইচডি করেছি সাপের বিষয়ের উপরে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তাহলে যেটা বলছিলাম যে এই রাসেলস ভাইপার সাপের কামড়ের চেয়েও প্রতিদিন বা প্রতি বছরে অনেক বেশি লোক মারা যায় হচ্ছে যে অন্য সাপের কামড়ে। ইভেন সামান্য যে জ্বর, এই জ্বর বা অন্য সর্দি কাশিতেও কিন্তু এর চেয়ে বেশি লোক মারা যায়। তাহলে এটা আসলে একটা মিডিয়া হাইপ, এই হাইপটা তৈরি হয়েছে। এই সাপটা আসলে আমাদের দেশে বিলুপ্ত প্রায় বলে ঘোষিত হয়েছিল। এটা IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের 2010 সালের একটা প্রতিবেদন, যেখানে দেখানো হয়েছিল রাসেলস ভাইপার ইজ ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এবং 2015 সালে এসে এটা হচ্ছে নিয়ারলি থ্রেটেন্ড, মানে যথেষ্ট পরিমাণে আছে, নিয়ারলি থ্রেটেন্ড, এবং এরপরে হচ্ছে যে অ্যাবান্ডেন্ট। তো এই যে কথাটা যে কেন হচ্ছে যে এটা ছিলই না প্রায় দেশে, তারপরে হচ্ছে যে হঠাৎ করে আসলো, এই বিষয়ে কিছু বলতে আমাকে বলা হয়েছে, প্লাস এর ভেনম কম্পোজিশন সম্পর্কে। তো এই বিষয়ে আমি প্রথমে যে বলতে চাই যে আমাদের দেশে মূলত রাসেলস ভাইপার ছিল আসলে উত্তরাঞ্চলের খরাপ্রবণ এলাকায়, বরেন্দ্র এলাকায়, এবং ওখান থেকে তো এক সময় দেখা যেত। এবং তারপরে 2013 সালের আগে পর্যন্ত কিন্তু কোনো রিপোর্ট ছিল না যে রাসেল ভাইপার এনভেনমেশন হয়েছে বা বাইট হয়েছে। তাহলে এই যে হঠাৎ করে 2013 সালে এই বাইট শুরু হলো কেন? এইটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে যে এই যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা তাদের বংশবিস্তারের জন্য, তাদের টিকে থাকার জন্য, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদের যে ফুড অ্যাভেলেবিলিটি। একটা সাপ বা একটা প্রাণী বংশবিস্তার তখনই করতে পারবে যখন হচ্ছে তার চারপাশে প্রচুর পরিমাণ খাদ্য থাকবে। এই ফুড অ্যাবিলিটি তাদের বেড়ে গেছে। এই কারণেই হচ্ছে যে হয়তো এটা সংখ্যায় আস্তে আস্তে বাড়তে থাকলো। এবং সমসাময়িককালে দেখা গেল যে একটা বন্যা হয়েছিল, বন্যার ফলে কিছু সাপ ভেসে আসলো। একটা মিসকনসেপশন খুব আমাদের মধ্যে আছে যে এই রাসেলস ভাইপার সাপ নদীর মাধ্যমে বেয়ে বেয়ে হচ্ছে যে আসে। রাসেলস ভাইপার পানির সাপ না, এটা নদীর মাধ্যমে বেয়ে আসতে পারে। বন্যার মধ্যে অ্যাক্সিডেন্টালি দুটো একটা সাপ বা কিছু সাপ আসতে পারে, কিন্তু মেনলি এরা মাইগ্রেট করে এক জায়গা থেকে অন্য জায়গায়। এবং এই মাইগ্রেশনটা কখন করে বা কেন করে? যে যেখানে তাদের খাদ্যের পরিমাণ বেশি থাকবে, যেখানে তারা খাবার ভালো পাবে, সেখানেই যাবে। তাহলে এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গোটা দেশে কিন্তু হচ্ছে যে টেম্পারেচার বেড়ে গেছে। আগে যেমন উত্তরাঞ্চলে প্রচণ্ড খরা হতো, টেম্পারেচারটা অনেক বেশি থাকতো, এখন কিন্তু গোটা দেশের টেম্পারেচারই মোটামুটি হচ্ছে যে মোটামুটি কাছাকাছি একই রকম। এর ফলে হচ্ছে কি এরা বিভিন্ন জায়গায় মাইগ্রেট করছে, এই তাদের পরিবেশটা বা তাদের বসবাসের জন্য, তাদের বংশবিস্তারের জন্য পরিবেশটা সেরকমই, এবং সেই সাথে হচ্ছে যে তাদের খাদ্যের পরিমাণও হচ্ছে যে সে সমস্ত জায়গায় বেশি হয়েছে বা অ্যাবান্ডেন্ট হয়েছে এই কারণে। আর একটা কারণ হচ্ছে যে এইটা বাইরে বেরিয়ে আসছে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে প্রচুর আরবানাইজেশন হতে বাধ্য, কারণ হচ্ছে যে শহর বাড়ছে, লোক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, ফলে আমরা বন জঙ্গল কাটছি। তাহলে এই সাপগুলো যাবে কোথায়? তখন তারা লোকালয়ে চলে আসছে। যাই হোক, রিসেন্টলি যে VRC বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ভেনম রিসার্চ সেন্টার, তাদের যে স্ট্যাটিস্টিক্স গত দুদিন আগের, সেটাতে 27টা জেলায় এর অস্তিত্ব পাওয়া গেছে। তার মানে এই না যে 27টা জেলার লোক ঘর থেকে বেরোবে না একদম পুরোপুরি। তাহলে 27টা জেলায় এরা পাওয়া গেছে, বংশবিস্তার করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এখন বাংলাদেশের সিনারিও কি? বাংলাদেশের প্রতি বছর সাপের কামড়ে প্রচুর লোক মারা যায়, সেকেন্ড হাইয়েস্ট ডেথ।
এবং এর ট্রিটমেন্ট কি? এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিভেনম, যেটা ঘোড়ার মধ্যে তৈরি করা হয়। এবং এই বিষয়ে প্রফেসর অনিরুদ্ধ স্যার উনি বলবেন যে আমরা অ্যান্টিভেনম তৈরির কাজে কত দূর এগিয়ে আছি বা কি হচ্ছে। সাপের বিষের ট্রিটমেন্টের বা সাপের কামড়ের ট্রিটমেন্টের সবচেয়ে বড়ই বাধাটা হচ্ছে যে একই সাপ, সে ফর এক্সাম্পল আমরা রাসেল ভাইপার নিয়ে কথা বলছি, রাসেল ভাইপার বাংলাদেশে পাওয়া যায়, মায়ানমারে পাওয়া যায়, পাকিস্তানে পাওয়া যায়, বার্মাতে পাওয়া যায়, থাইল্যান্ডে পাওয়া যায়। বিভিন্ন জায়গার সাপের বিষের কম্পোজিশন কিন্তু আলাদা হতে পারে। আমাদের দেশে যে সাপের বিষের কম্পোজিশন উপাদানগুলো সেটা অন্য দেশের সঙ্গে নাও মিলতে পারে। ফলে ওই যে অ্যান্টিভেনমটা একটা দেশে তৈরি হলো, সেই অ্যান্টিভেনমটা যদি আমাদের দেশে আমরা ইউজ করি, অনেক ক্ষেত্রে এটার এফিকেসিটা কম থাকে। যেমন এখানে দেখা হয়েছে একটা এক্সাম্পল, যাই হোক অত ডিটেইলে আমি না যাই, ওকে ঠিক আছে। WHO রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদেরকে বা প্রত্যেকটা দেশকে তাদের নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করতে হবে। এখন কথা হচ্ছে যে কেন আমরা হচ্ছে যে ভেনমের প্রোটিন নিয়ে কাজ করবো, ভেনমের কম্পোজিশন নিয়ে কাজ করবো। এক নাম্বার তো ওষুধের লিড কম্পাউন্ড আছেই। 2 নাম্বার কথা হচ্ছে মেডিকেলি আমি বললাম যে 50টা এবং 100টা 50 থেকে 100 রকমের প্রোটিন থাকে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে একটা প্রোটিন একটা ফিজিওলজিক্যাল সিস্টেমকে টার্গেট করে। একই সাপের ভেনম, কেউ একটা প্রোটিন সে গিয়ে নিউরোমাসকুলার জাংশনকে ব্লক করে দিল, ব্লক হয়ে গেল। কেউ হার্টকে স্টপ করে দিল, হার্ট স্টপ হয়ে গেল। কেউ গিয়ে ব্লাড কোয়াগুলেশন, তারা ছোট ছোট মাইক্রোক্লট তৈরি করলো, ডিআইসি ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলোপ্যাথি যেটা বলে, সেটা তো অসম্ভব এরকম। সুতরাং আমরা যদি তার কম্পোজিশনকে জানি, তাহলে আমাদেরকে এই অ্যান্টিভেনমের পাশাপাশি যে ট্রিটমেন্টগুলো দিতে হবে যাতে পেশেন্ট আরও দ্রুত ভালো হয়ে যায় এবং তার ইফেক্টিভিটি আরও বাড়ে, সেই জন্য হচ্ছে আমাদের এই ভেনম প্রোটিয়মকে জানা খুব জরুরি। এবং তার জন্য দরকার হচ্ছে গবেষণা। এবং এটা বিভিন্ন ধরনের প্রোটিন থাকে স্নেক ভেনমের মধ্যে, এগুলোতে না যায়। তো আমার ল্যাবে হচ্ছে যে স্নেক ভেনম নিয়ে কাজ করি এবং রিসেন্টলি আমরা একটা পেপার পাবলিশ করেছি। এটা হচ্ছে রাজশাহী তানোরের যে স্নেক ভেনম বা রাসেল ভাইপার। আমি 2010-এ দেশে ফেরার পরে তখন একটা রাসেল ভাইপার রেস্কিউ করা হয়েছিল, ওখান থেকে নিয়ে আমরা এর ভেনম প্রোটিন অ্যানালাইসিস করেছি এবং করার পরে আমরা এলসভিআর টক্সিকন খুব প্রেস্টিজিয়াস একটা জার্নালে পাবলিশ করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভেনমের মধ্যে কিছু পার্থক্য আছে।